This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগর পূর্ব থানায় হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে মৃতদেহে পাওয়া গিয়েছে একাধিক কালশিটে দাগ। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। রঞ্জিত, আর কি জানা যাচ্ছে এই সংক্রান্ত? দেখো শুভজিৎ, বিধাননগর পূর্ব থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু এবং কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশ সূত্র মারফত খবর যে শারীরিক অসুস্থতা অনুভব করায় আজ দুপুর 1:07 বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং বিকেল 4:30 নাগাদ ওই বন্দির মৃত্যু হয়। পুলিশ সূত্র মারফত খবর যে কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণা করার অভিযোগে নদিয়ার হরিহরপাড়ার বাসিন্দা বছর 56 পৌর কে গ্রেপ্তার করা হয় এবং বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হয় এবং বিধাননগর মহকুমা আদালত পুলিশি হেফাজতে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং পুলিশি হেফাজতে থাকাকালীন শারীরিক অসুস্থতা অনুভব করে এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। পাশাপাশি ওই আসামির দেহে কিন্তু একাধিক কালশিটে দাগ রয়েছে। তাহলে কি পুলিশ হেফাজত থাকাকালীন মারধরের কারণেই ওই আসামির মৃত্যু? দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যায় মৃত্যু। ধন্যবাদ রঞ্জিত। দেহে কালশিটের দাগ এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে। दाल में कुछ काला है या सब कुछ ही काला है? 26,000 চাকরি এবং সেই চাকরি বাতিল নিয়ে মামলায় ঠিক এই ভাষাতেই এভাবেই সংশয় প্রকাশ করলেন প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি। অতিরিক্ত শূন্যপদ থেকে ওএমআর শিট সব নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে, না শুধু রাজ্য নয়, এসএসসিকেও। 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে রাজ্যের সম্মতি আছে কিনা। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান তাদের সমর্থন রয়েছে। এসএসসির আইনজীবীও জানান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব। প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হবে। পর্ষদ হোক এবং রাজ্য সরকার হোক, উনি এখন কি করে বলতে পারছেন যে সেগ্রিগেশন সম্ভব? তাহলে কেন হাইকোর্টে বললেন না? কেন আমাদেরকে ভুক্তভোগী করতে হলো? আমরা যারা যোগ্য, কেন আমাদের সম্মানহানি করতে হলো? এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, রাজ্য সরকার, এসএসসি হোক কিংবা পর্ষদ হোক, উনি হাইকোর্টে কোর্টকে বিভ্রান্তি করেছেন। সুপার নিউমেরারি পোস্ট নিয়েও ভৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। অযোগ্যদের বাদ দেওয়া হবে না, এটা নিশ্চিত করাই লক্ষ্য ছিল। উত্তরে রাজ্যের আইনজীবী জানান ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। একই সঙ্গে তাঁর বক্তব্য, সিবিআই দাবি করেছিল তাদের তদন্তে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ ধরা পড়েছে। তাহলে কেন পুরো 26,000 নিয়োগ বাতিল করা হলো? ওএমআর শিট নিয়েও বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানতে চান ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে? ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করে? আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ওএমআর শিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে। রাজ্যের তরফে বলা হয় ওএমআর শিট 1 বছর পর নষ্ট করে দেওয়া যায়, সেই নিয়ম রয়েছে। তবে ওএমআর শিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি। তাতে প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী দাবি করেছেন এখন তারা চাকরির থেকেও বেশি চিন্তিত বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ এত লোকের চাকরি একসঙ্গে চলে গেলে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে। তিনি বলেন এখানে মহাভারত চলছে, 3 জন সঞ্জয়কে লাগবে। বাংলার পরবর্তী শুনানি 2025-এর জানুয়ারি মাসে। কিভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে, আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন। কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য রাজ্য সরকার তাদের চর্যবৃত্তিকে, যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে, সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে। ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে। এবছরের এপ্রিল মাসে বেনজির রায় দেয় কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি বাতিলের পাশাপাশি তাদের সুদসহ বেতনের টাকা দেওয়ার নির্দেশ দেয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে।
তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। মামলাটি নতুন করে শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি বেঞ্চে। শেষ পর্যন্ত 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কি হবে? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? তা জানতে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সাংসদকে ধাক্কা মারার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR করল বিজেপি। পাল্টা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে শারীরিক নিগ্রহের অভিযোগ স্পিকারকে চিঠি দিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন বিজেপি সাংসদ, তাদেরকে ফোন করেন প্রধানমন্ত্রী। আম্বেদকর ইস্যুতে সংসদে তুলকালা, কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধস্তাধস্তি, গুরুতর জখম বিজেপির 2 সাংসদ। হাসপাতালে ভর্তি প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তুলেছে বিজেপি। সংসদ মার্গ থানায় FIR দায়ের করেছে কেন্দ্রের শাসক দল। পাল্টা মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা মারার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। বিজেপি সাংসদদের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাহুল গান্ধীকেও শারীরিক হেনস্থার অভিযোগে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদরা। তাদের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতার স্বাধিকার ভঙ্গ হয়েছে। চিঠিতে সংসদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের দাবিও তুলেছেন তারা। সংসদ কুস্তির আখড়া নয়, রাহুলকে আক্রমণে কিরেন রিজিজু। आप एक्सरसाइज करके, आप क्या कराटे कुंफू सीख करके दूसरा MP को मारने के लिए सीखा है क्या? अगर हमारे MP भी हाथ उठाते तो क्या होते? ये कोई यहाँ बॉक्सिंग खेलने का, कुश्ती लड़ने का ये अखाड़ा नहीं है। আম্বেদকর ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রিয়াঙ্কার। अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरी आंखों के सामने आप सबने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে দিনভর তোলপাড় জাতীয় রাজনীতি। सारे MP शांति से पार्लियामेंट हाउस जा रहे थे। पार्लियामेंट हाउस के सीढ़ियों पे बीजेपी के MP लकड़ियां लिए हमारे सामने खड़े होते हैं, हमें अंदर नहीं जाने देते हैं, और उसके बाद अब ये थोड़ा सा अपना फिर से डिस्ट्रैक्शन करने की कोशिश कर रहे हैं। रियलिटी ये है, महिला, आदिवासी महिला सांसद के साथ ये व्यवहार क्या हो गया है? राहुल गांधी डेमोक्रेसी को कलंकित करने का पाप कांग्रेस ने किया है, इंडी गठबंधन के लोगों ने किया है, और इसके लिए देश उन्हें माफ नहीं कर सकता। শাসক এবং বিরোধী সাংসদদের এই রকম গা ধাক্কাধাক্কি, মারামারি, মানে বলতে পারেন একটা কুরুক্ষেত্র বেঁধে যাওয়া, সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে ভারতের গণতন্ত্রকে কিন্তু সার্বিকভাবে লজ্জায়, কালো দিনে এই নামাঙ্কিত করলো। এদিন হাসপাতালে ভর্তি 2 বিজেপি সাংসদকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি পুলিশকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে হয়, তাহলে যেহেতু তিনি একজন সাংসদ, প্রথম স্পিকারের অনুমোদন দরকার। আর স্পিকারের ভূমিকা এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ যে বিপরীত অভিযোগ কংগ্রেস ইতিমধ্যে দায়ের করেছে, সেই অভিযোগকে তিনি কিভাবে দেখছেন, আর অপর দিক থেকে দিল্লি পুলিশকে পদক্ষেপ করার ক্ষেত্রে স্পিকার যদি অনুমোদন দেয়, তাহলে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বাংলাদেশ কি করছে? অতীতের তিক্ততা ভুলে পাকিস্তানের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব তাদের। ওপার বাংলায় ভারত বিরোধী জিগরের মাঝে এবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে মরিয়া ইউনুস প্রশাসন। মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। হাতে হাত 2 রাষ্ট্রনেতার। ইউনুসকে বন্ধু সম্বোধন পাক প্রধানমন্ত্রীর। উষ্ণ এবং আন্তরিক আলোচনা হয়েছে ইউনুসের সঙ্গে, বৈঠক নিয়ে লিখেছেন শেহবাজ শরীফ। G8 সম্মেলনের সাইড লাইনে তারা দুজনের আলোচনা হয়েছে। এখানে শেষ নয়, পদ্মাপাড়ে পাকিস্তান প্রেম বেড়েই চলেছে। পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রবল ভারত বিদ্বেষের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের এই মাখো সম্পর্ক নিয়ে কূটনৈতিক মহলে এখন নানা জল্পনা চলছে। তিলোত্তম ধর্ষণ খুন মামলায় নয়া মোড় বলা যায়। CBI এর অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। তিলোত্তমার বাবা মায়ের নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি জানিয়েছেন এই মামলায় সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা মা। আদালত এখনই হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। 24শে ডিসেম্বরের মধ্যে CBI কে স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার অনুমতি দিয়ে সিবিআইকেও যুক্ত করার নির্দেশ আদালতের। আমরা মনে করছি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে হয়নি এবং ফার্দার ইনভেস্টিগেশন হলে আরও অ্যাকিউজ পার্সন যারা আছে তারা আরও অনেক নাম এখানে উঠে আসবে। হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা এবং 24 তারিখে রেখেছে সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে। হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে এবং ফার্দার যদি কারোর সাক্ষী দরকার হয় যেভাবে হাইকোর্ট মনে করবে অর্ডার পাস করবেন। আমাকে সাক্ষী রাখেনি এবং আরেকটা বিষয় যে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে কেন অনাস্থা মনে হলো? না, অনাস্থা মনে হয়নি, আস্থা আছে, কিন্তু শুধু এখনও তো সেই একজনই অ্যাকিউজ, আর দুজনকে ধরেছিল তারাও ছাড়া পেয়ে গেছে, চার্জশিট দেয়নি। তাই ভালো ইনভেস্টিগেট টিম চেয়েছিলাম, কিন্তু সিবিআইকে কোর্ট ভালো মনে করেছে, কোর্ট দিয়েছে। সিবিআই চাইছেন আদালতের মনিটরিংয়ে হোক? আমরা তো সবসময় আদালতের মনিটরিংয়ে চাইছিলাম। তদন্ত করলে বেরোবে সব কিছুই। আমরা তো অবশ্যই হতাশ, সবাই হতাশ, সারা রাজ্যের পৃথিবীর লোক হতাশ হয়েছে সন্দীপ ঘোষের ক্ষেত্রে। সব ব্যাপারে কি বলবেন? এটা আর কি বলবো, এটা সেই জন্য তো আমরা ফার্দার ইনভেস্টিগেশন। অভয় আর বাবা মা তারা প্রথম দিন থেকে অবস্থান বদল করে চলেছেন, লোকের শেখানো কথা বলে চলেছেন। তাদের চোখের সামনে কুলতলি থেকে ফরাক্কা, ধর্ষণ, খুনের মৃত্যুদণ্ড হয়ে গেল। আরজি করের কত পরে একটু ভরসা রাখতে পারলেন না? সুপ্রিম কোর্টে যখন কেসটা মনিটর করছে, শুনানিতে বিচার প্রায় শেষের দিকে, তখন আবার নতুন করে তদন্ত, নতুন করে বিচার। কারা করবে তদন্ত, কারা করবে বিচার? তাহলে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কোনো একটা মহল খেলছে। ফাইনালি সবচেয়ে বেশি পার্মানেন্ট সাফার করেছে তার বাবা মা। তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায়, এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। অতএব ওনার যা খুশি উনি বলতে পারেন, আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব না। ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সর্বাধিক 200 জনকে নিয়ে বিক্ষোভ অবস্থানের অনুমতি দিয়েছে আদালত। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ শুক্রবার। ডোরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের ধর্নায় পুলিশের অনুমতি মেলেনি। তিলোত্তমা খুন ধর্ষণে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশে সিবিআইকে নো অবজেকশন সার্টিফিকেট দিক রাজ্য। এই দুই দাবিতে ডোরিনা ক্রসিংয়ে 7 দিনের ধর্নার পরিকল্পনা করে জেডিএফ।